সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঠিতব্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি। আমি রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দি এই পুরো পাঠ গ্রহণকালে তোমাদের সাথে থাকব। আজকে আমাদের পাঠের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়। আমাদের আজকের পাঠ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, পাঠ 2। এই পাঠে আমরা যা যা শিখব, প্রথমত উৎপাদন সম্ভাবনা রেখা কি আমরা বর্ণনা করতে পারব এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে পারব। বলো তো দেখি, উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন কথাটা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত হয়েছি পূর্ববর্তী ক্লাসসমূহে। তারপরেও বলেছি যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে আমরা যদি উপযোগ সৃষ্টি করতে পারি এবং সেটার যদি অর্থমূল্য থাকে, সেটাকে আমরা উৎপাদন বলি। আর সম্ভাবনা কথাটা সম্পর্কে তোমরা জানো। তো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে বিদ্যমান প্রযুক্তি ও উৎপাদন উপকরণ দ্বারা উৎপাদিত দুইটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়। এই সংজ্ঞার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিদ্যমান প্রযুক্তি ও উপকরণ দ্বারা। আমরা জানি এক একটা দেশে আমাদের যেটা আমরা পাই সে ধরনের প্রযুক্তি এবং যেসব উপকরণ পেয়ে থাকি সেগুলো দ্বারা উৎপাদিত দুইটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ। অর্থাৎ একটা ক্ষেত্রে আমরা দুটি দ্রব্যকে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা যদি একটা দ্রব্যের উৎপাদন বাড়াই আর একটা দ্রব্যের উৎপাদন কমাতে হয়, কারণ আমাদের উপকরণের পরিমাণ সীমিত এবং আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে, কিংবা আমরা যে পরিমাণ প্রযুক্তি জ্ঞান আমাদের মধ্যে বিরাজমান রয়েছে সেটা দ্বারা আমরা যতটুকু উৎপাদন করতে পারি। এই সংমিশ্রণগুলো যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলছি। আমরা আলোচনার সুবিধার্থে পরবর্তীতে এটাকে পিপিসি বলে অভিহিত করব। প্রফেসর আর্চি লিপসি তিনি এটাকে একটু ভিন্নভাবে বলেছেন, যদিও মূল চেতনাটুকু একই। তিনি বলছেন উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো অর্জন করা সম্ভব যদি প্রাপ্ত উৎপাদনক্ষম সম্পদের সবটুকু ব্যবহার করা যায়। তাহলে আমরা প্রফেসর আরজি লিপসের সংজ্ঞাটুকু জেনে নিলাম। এরপরে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা একটু চিত্রে দেখতে পাব। চিত্রে তোমরা যেমনটি দেখছো, আমরা দেখছি এখানে আমাদের যে রেখাচিত্র, এখানে দেখা যায় একটা অক্ষে ও এক্স অক্ষে দেখা যাচ্ছে, এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। আমাদের যে পরিমাণ প্রযুক্তি এবং যে পরিমাণ উৎপাদনের উপকরণ সমূহ রয়েছে সেগুলো দিয়ে আমরা যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে 300 একক এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব। আবার যদি আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এ বিন্দুতে ওয়াই দ্রব্য 600 একক উৎপাদন করা সম্ভব, ডি বিন্দুতে এক্স দ্রব্য 300 একক উৎপাদন করা সম্ভব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ভাবনা। যদি আমরা পুরোপুরি আমাদের প্রযুক্তি এবং উপকরণগুলোকে কাজে লাগিয়ে শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে 600 একক ওয়াই দ্রব্য উৎপাদন হবে, সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হবে 0, অর্থাৎ এক্স দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো না। একইভাবে আমরা যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি 300 একক উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে না, অর্থাৎ 0 একক। এটাকে আমরা ভিন্নভাবেও দেখছি। তো আমরা এ এবং ডি বিন্দুকে যদি মুক্ত হস্তে আমরা যদি সংযুক্ত করি তাহলে একটি রেখা পাই যার মধ্যে আরো দুটি বিন্দু আমরা এখানে
লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে সি বিন্দু। বি বিন্দুতে দেখা যায় আমরা যদি উৎপাদন করি তাহলে দেখা যায় 100 একক এক্স দ্রব্য এবং 500 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। আবার একইভাবে সি বিন্দুতে দেখা যায় আরও একটি সংমিশ্রণ, সেটাতে দেখা যায় 200 একক এক্স দ্রব্য এবং 300 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে এই যে এ বি সি এবং ডি বিন্দুর যে সংযোজক রেখা, এই রেখাটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা যেমনটি দেখেছি যে আমরা পূর্ববর্তী পাঠে দেখেছি আমাদের মৌলিক সমস্যাসমূহ কি কি, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তো কি উৎপাদন করা হবে এই প্রশ্নটা আমাদের মধ্যে সঙ্গত কারণেই চলে আসে। আমরা একটু আগে চিত্রে যেমন দেখেছি, আমরা যদি চাই এ বিন্দুতে দেখা যায় যে এক্স দ্রব্য 0 একক, ওয়াই দ্রব্য 600 একক, বি বিন্দুতে এক্স দ্রব্য 100 একক, ওয়াই দ্রব্য 500 একক, সি বিন্দুতে এক্স দ্রব্য 200 একক, ওয়াই দ্রব্য 300 একক এবং ডি বিন্দুতে এক্স দ্রব্য 300 একক, ওয়াই দ্রব্য 0 একক। এখন কি উৎপাদন আমরা করব? আর এই প্রসঙ্গে ভাবতে গেলে আমাদের দেখতে হবে আমাদের সমাজের চাহিদা কি, আমাদের সামাজিক চাহিদা কি এবং কতটুকু। এটা যদি আমরা নিজেরা নিশ্চিত হতে পারি তাহলে আমরা সেভাবে উৎপাদন করতে পারবো। আমাদের যদি শুধুমাত্র এক্স দ্রব্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা ডি বিন্দুতে উৎপাদন করব। যদি শুধুমাত্র ওয়াই দ্রব্যের প্রয়োজন হয় তাহলে আমরা এ বিন্দুতে উৎপাদন করব। আবার আমরা যদি বলি যে আমাদের ওয়াই দ্রব্য বেশি এবং এস দ্রব্য কম উৎপাদন হলে চলবে, তাহলে আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি যে ওয়াই দ্রব্য 500 একক এবং এক্স দ্রব্য 100 একক। আবার আমরা যদি ভাবি যে না, আমাদের এক্স দ্রব্যের পরিমাণ আরও বাড়ানো দরকার, ওয়াই দ্রব্য সেক্ষেত্রে একটু কমাতে হবে, সেক্ষেত্রে আমরা দেখা যায় সি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 200 একক এবং ওয়াই দ্রব্যের পরিমাণ 300 একক আমরা উৎপাদন করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে এডি রেখা আছে, যেটাকে আমরা বলছি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি বা বাংলায় বলছি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা কি করে? বিভিন্ন দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে। এবং এটা কি সাপেক্ষে? আমাদের সমাজে বা আমাদের দেশে যে প্রযুক্তি এবং আমাদের উৎপাদন উপকরণ, এগুলোর পূর্ণ ব্যবহার সাপেক্ষে। এরপরে আমরা একটা বিষয় আলোচনায় যাব। আমরা দেখতে পাচ্ছি এবিসিডি যে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে এটার ভিতরে আমরা উৎপাদন করতে পারবো কিনা, কিংবা এটার যে বাইরের সাইডে অর্থাৎ এন বিন্দুতে উৎপাদন করতে পারবো কিনা। এটা দুটো বিন্দু, একটা হচ্ছে এম বিন্দু আর একটা হচ্ছে এন বিন্দু। এসো আমরা একটু দেখি। আমরা জানলাম, একটু আগে বললাম যে আমাদের বিরাজমান প্রযুক্তি সম্পদ এবং উপকরণ, এগুলো সাপেক্ষে আমরা উৎপাদন করতে পারি কোন রেখায়? এবিসিডি অর্থাৎ এডি রেখায়। সেক্ষেত্রে এন বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে কি হবে? আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং উপকরণের সীমাবদ্ধতার কারণে এন বিন্দুতে আমাদের উৎপাদন করা সম্ভব হবে না। এটা আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি, কারণ আমাদের উৎপাদন করলে এডি রেখার ভিতরেই উৎপাদন করতে হবে। আবার এম বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি না, আমরা দেখছি আমাদের যে চলতি প্রযুক্তি এবং উপকরণ রয়েছে এগুলো দিয়ে আমরা এম বিন্দুতে অবশ্যই উৎপাদন করতে পারি। এখন একটা প্রশ্ন এসে যায়, এটা যুক্তিযুক্ত কিনা। এখন আমরা যেখানে কিনা দেখা যাচ্ছে এম বিন্দুতে উৎপাদন করতে গেলে আমাদের কি হবে? আমাদের যে চলতি প্রযুক্তি এবং উপকরণ সেটা অব্যবহৃত থেকে যাবে। আমাদের সমাজে যদি চাহিদা একেবারেই কম হয়, কিংবা দেশের কিংবা রাষ্ট্রের চাহিদার পরিমাণ বা উৎপাদনের প্রয়োজনীয় পরিমাণ যদি একেবারেই কম হয়, তখন সেটা হয়তো আমাদের পক্ষে এ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের আমাদের যে চলতি প্রযুক্তি জ্ঞান এবং আমাদের উপকরণ, এ দুটোই অব্যবহৃত থেকে যাবে। এরপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে
মৌলিক সমস্যা বিষয় ছিল কি কিভাবে উৎপাদন করা হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে এক পাশে আমরা মূলধন দেখিয়েছি, এক পাশে শ্রম দেখিয়েছি। এর পাশে আমরা একটু বিষয় দেখি। আমরা জানি যে আমাদের যে সম্পদ, এই সম্পদগুলো দিয়ে আমরা দুঃখিত, আমাদের যে বিরাজমান প্রযুক্তি এবং সম্পদ, এগুলো দিয়ে আমরা কোন উপাদান কতটুকু ব্যবহার করব, কি কি অনুপাতে ব্যবহার করব, কোন প্রযুক্তি বা কোন পদ্ধতি আহ, ব্যবহার করব, এটা আমাদের নির্ধারণ করতে হয়। এটার একটু কারণ আছে। কিছু কিছু দেশে আমরা দেখতে পাই শ্রমবহুল দেশ, যেমন আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের দেশে প্রচুর জনসংখ্যা রয়েছে, সেক্ষেত্রে আমাদের দেশটা শ্রমবহুল। আবার কিছু পাশ্চাত্য দেশ রয়েছে যেখানে জনসংখ্যা কম, কিন্তু সেখানে সম্পদ বেশি, আবার অনেক ক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি। তাহলে সেখানে কিভাবে উৎপাদন করা হবে? তো বিভিন্ন দেশের যে প্রাকৃতিক উপাদান, জনশক্তি এবং প্রযুক্তি কাঠামো, এগুলো বিভিন্ন ধরনের হয়। তাই বিভিন্ন দেশের যে প্রাকৃতিক উপকরণের বিন্যাস ও প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা বিচার করে আমাদের সর্বোত্তম উৎপাদন পদ্ধতি নির্ধারণ করতে হয়, যা এখানে সমউৎপাদন রেখা আইকিউ দ্বারা, যেটাকে আমরা বলি আইসো প্রোডাক্ট কার্ভ, অর্থাৎ সমউৎপাদন রেখা, এই রেখার সাহায্যে আমরা বিশ্লেষণ করি। এখানে চিত্রে তোমরা যেমন দেখতে পাচ্ছ, আইকিউ হচ্ছে সমউৎপাদন রেখা। ভূমি অক্ষে এখানে আমরা শ্রমকে দেখিয়েছি, যেটা এল দ্বারা নির্দেশিত, এবং উল্লম্ব অক্ষে আমরা মূলধন দেখিয়েছি, যেটা কে দ্বারা নির্দেশিত। তাহলে আইসো প্রোডাক্ট কার্ভ যেটা বলছি, সমুৎপাদন রেখা, অর্থাৎ সমুৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এখন আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি, অর্থাৎ ইপি2 আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো ইপি2 এখানে উৎপাদন কৌশলে, এই উৎপাদন কৌশলে দেখি আমরা মূলধনের পরিমাণ বেশি এবং শ্রমের পরিমাণ কম লাগছে। আবার আমরা যদি বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমের পরিমাণ বেশি এবং মূলধনের পরিমাণ ওকে2, অর্থাৎ মূলধনের পরিমাণ কম লাগছে। আমি আবারও বলছি, এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে দেখছি আমরা মূলধনের পরিমাণ লাগছে ওকে1 এবং শ্রমের পরিমাণ লাগছে ওএল1। আর বি বিন্দুতে যদি উৎপাদন করি একই উৎপাদন, সেক্ষেত্রে আমাদের মূলধনের পরিমাণ লাগছে ওকে2, অর্থাৎ আগের চেয়ে কম, আবার শ্রম লাগছে আগের চেয়ে বেশি, অর্থাৎ ওএল2 পরিমাণ লাগছে। তাহলে আমরা দেখছি যে আমরা যখনই উৎপাদন করতে যাব, তখন আমাদের উপকরণের ভিত্তিতে আমাদের কি করতে হবে? উৎপাদন কার্যক্রম সচল রাখতে হবে। তো কাজেই আমরা বাংলাদেশে যদি উৎপাদন করতে যাই, তাহলে অবশ্যই আমরা শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি ব্যবহার করব। কিন্তু আবার যদি জাপান হয় কিংবা পাশ্চাত্যের দেশগুলো হয়, সেখানে কি করবে? সেই সব দেশে উৎপাদন কৌশলটা হবে মূলধন নিবিড় পদ্ধতি। তাহলে আমরা এখানে একটা বিষয় জেনে গেলাম যে কিভাবে উৎপাদন করা হবে। এরপরে আসছে কার জন্য উৎপাদন করা হবে। এই বিষয়টা অনেকটা এরকম হয় যে আমাদের প্রথম যে বিষয়টা ছিল কি উৎপাদন করা হবে, এটার সাথে অত্যন্ত সম্পৃক্ত এই বিষয়টি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি অনেক জনগণের একটা অংশ দেখতে পাচ্ছি। তো কার জন্য উৎপাদন করা হবে? এখন আমরা যদি গ্রীষ্মপ্রধান দেশ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি শীতবস্ত্রের উৎপাদন যদি আমরা খুব বেশি করি, তাহলে কি হবে? সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না। আবার শীতপ্রধান দেশে আমরা যদি গ্রীষ্মপ্রধান দেশের উপযোগী, অর্থাৎ হালকা কাপড় চোপড় যদি আমরা উৎপাদন করি, তাহলে সেখানে সেটা তেমন ফলপ্রসূ হবে না। এটা একটা বিষয়। আবার ছাতার একটা বিষয় বলি, যেমন যেসব দেশে বৃষ্টিপাত হয়, সেসব দেশে ছাতার চাহিদা থাকবে। তাহলে আমরা কি করব? ছাতা ব্যবহারকারীর, অর্থাৎ কার জন্য উৎপাদন করব আমাদের সেটা সবসময় কি করতে হবে? বিবেচনা করতে হবে।
তো যেসব দেশে আহ, ফলমূলের বেশি প্রয়োজন, কাদের জন্য প্রয়োজন, সেখানে ফলমূলের বিষয়টা কি করতে হবে, ফলমূল উৎপাদন করতে হবে। যেখানে আমরা দেখলাম বস্ত্রের বেশি প্রয়োজন, অর্থাৎ কাদের জন্য, এই বিবেচনাটুকু আমাদের সবসময় করে যেতে হবে। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা মৌলিক সমস্যা সমাধানের তিনটি উপায় এখানে বিবেচনা করলাম। প্রথমত হচ্ছে এখানে যে কি উৎপাদন করা হবে, তারপর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, তারপর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমরা যদি নিজেদের মধ্যে বিবেচনা করি, প্রতিটি ক্ষেত্রেই এটা আমাদের কাজে লাগে। অর্থনীতি হচ্ছে একটি প্রায়োগিক বিজ্ঞান। আহ, আমরা দেখতে পাই যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হয়। যে আমরা কি করব, অর্থাৎ কি খাবো, এই বিষয়টা যেমন আসে, তাহলে খেতে গেলে কি উৎপাদন করা হবে বা আমাদের কি প্রয়োজন, তাই সেই অনুসারে কি উৎপাদন করা হবে। আর যদি হয় যে সেই উৎপাদনটা আমরা কিভাবে করব, আমরা কি শ্রমনিবিড় পদ্ধতিতে ব্যবহার করব নাকি মূলধন নিবিড় পদ্ধতিতে ব্যবহার করব, এটা একটা বিষয় থেকে যায়। আবার আমরা যে উৎপাদন করব এটা কার জন্য, কোন জনগোষ্ঠীর জন্য। আমরা যদি আমাদের ক্ষুদ্রত্বে চিন্তা করলে আমরা কি একটা গ্রামের জন্য করব, নাকি আমরা একটা জেলার জন্য করব, নাকি একটা দেশের জন্য করব, নাকি আন্তর্জাতিক চাহিদা বিবেচনা করে করব, এই বিষয়গুলো আমাদের কি করতে হয়, প্রতিনিয়ত বিবেচনা করতে হয়। কাজেই এই প্রায়োগিক বিজ্ঞান অর্থনীতির এই বিষয়গুলো ধারণা আমরা আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত করব এবং জীবন চলার পথে এই বিষয়গুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম সেটা কি, উৎপাদন সম্ভাবনা রেখা কি, তারপর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি আবারও আমরা আলোচনা করলাম, এবং মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের উপায় কি, এটা আমরা আজকে জেনে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো। এই করোনা ক্রান্তিকালে তোমরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিও এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। অশেষ ধন্যবাদ তোমাদেরকে। আবারও আগামী ক্লাসগুলো তে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই পাঠদান এখানেই শেষ করছি।